সত্যি তোরা চেয়েছিস আর আমি দেবো না, এটা তো হতে পারে না। তোরা কি চেয়েছিলি? তোরা চেয়েছিলি যে যেই প্রয়োগের সাজেশন আমি দিয়েছি সেই প্রয়োগের সাজেশনের মধ্যে যে কিছু কিছু ডিফিকাল্ট টাইপের প্রয়োগ আছে সেই প্রয়োগগুলো যদি আমি তোদেরকে সলভ করে দিয়ে দিই, এটাই তোরা চেয়েছিলি। তো আগের সপ্তাহে আমি একটা প্রয়োগ করেছিলাম তোদের রেসপন্স পাওয়ার জন্য, যে হ্যাঁ তোরা প্রয়োগের অঙ্কগুলোকে কিভাবে নিচ্ছিস, এবং সেটাতে খুব ভালো রেসপন্স পাওয়ার পরে আমার মনে এতটাই এনার্জি বেড়ে গেল যে আমি আজকের ক্লাসে আরো 3খানা প্রয়োগ নিয়ে এসেছি। এই 3টে প্রয়োগ যেটা লেখা আছে এখানে, যে এই 3টে প্রয়োগ বুঝে নিলে কিন্তু কাজ শেষ। সত্যি কথা বলতে কাজ শেষ। এতটাই ইম্পর্টেন্ট 3টে প্রয়োগ যে পরীক্ষায়, সেকেন্ড সেমিস্টার পরীক্ষা এবং মাধ্যমিকের জন্য এই প্রয়োগের কিন্তু কোনো জুড়ি মেলা ভার, মানে খুবই ইম্পর্টেন্ট প্রয়োগ। তো একদম সময় নষ্ট না করে আমি যে সাজেশন গুলো দিয়েছিলাম তার মধ্যে 3টে প্রয়োগ নিয়ে এসেছি। এই প্রয়োগের মধ্যে প্রথম প্রয়োগটা নিয়ে কথাবার্তা বলছি, একদম লেট করব না, কোনো অন্য কথাবার্তা বলবো না। তোরা প্রচুর ভালোবাসা দিয়েছিস আমাদের বায়োলজি ম্যামকে, শর্মিষ্ঠা ম্যামকে, এবং তোরা প্রচুর ভালোভাবে ক্লাস করছিস, এবং নেক্সট ক্লাসগুলো আরো 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 ধামাকাদার হতে চলেছে, এই নিয়ে বিন্দুমাত্র আমার সন্দেহ নেই। তো ফিরে আসি আমি অঙ্কে। কি বলছে? বলছে ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এবিসিডি হলে প্রমাণ করি যে এবি প্লাস সিডি ইকুয়ালস টু বিসি প্লাস ডিএ। সবার আগে আমি একটা বৃত্ত তো আঁকি, তারপর তো নেক্সট কথাবার্তা। সবার আগে বৃত্ত আঁকলাম, এই তো বৃত্ত। সবার আগে আমি বৃত্ত এঁকে নিয়েছি। এবার এই বৃত্তের কি দরকার? এই বৃত্তের একটা পরিলিখিত চতুর্ভুজ। কি বললাম? পরিলিখিত চতুর্ভুজ, মানে এমন একটা চতুর্ভুজ যেটা বৃত্তের বাইরে অবস্থিত। ঠিক আছে, বৃত্তের বাইরে অবস্থিত একটা আমি চতুর্ভুজ অঙ্কন করছি এখানে। তাহলে একদম এই হলো ব্যাপারটা। তারপর এখানে মানে জোর করে একটা আমি চতুর্ভুজ আঁকছি, আর কিছুই না। তারপর কি এখানে, তারপরে কি এটা। ঠিক আছে, ওকে। একটু করে নিয়ে ওটা, হ্যাঁ। তাহলে এই মুহূর্তে আমি একটা পরিলিখিত চতুর্ভুজ কিন্তু এঁকে নিয়েছি। এবার এই পরিলিখিত চতুর্ভুজ যদি এবিসিডি হয়, জোর করে রাখছি এ বি সি ডি হয়, যেটা আমাদের পরের ছবিতে আঁকা আছে এ বি। আচ্ছা, ওরা এবিসিডি এভাবে এঁকেছে, তো একই ব্যাপার, কোনো সমস্যা নেই। আমি এবিসিডি এভাবে এঁকে নিচ্ছি, এ বি সি ডি হয়। তাহলে আমায় কি প্রমাণ করতে বলেছে? প্রমাণ করতে বলেছে যে এবি প্লাস সিডি ইকুয়ালস টু বিসি প্লাস ডি। মানে সোজা কথা বলতে গেলে এবি প্লাস সিডি ইকুয়ালস টু বিসি প্লাস এডি, মানে বিপরীত বাহুর যোগফল দুটোকে সমান দেখাতে বলেছে। মানে এই যে আমাদের চতুর্ভুজের বাইরে 4টে বাহু আছে, এই 4টে বাহুর মধ্যে যে বিপরীত বাহুগুলো, ওদের যোগফলটা সমান দেখাতে বলেছে। আর এই বৃত্তের কেন্দ্রটাকে ধরে নিচ্ছে হচ্ছে, বৃত্তের কেন্দ্রকে আমাদের ধরে নিচ্ছে হচ্ছে ও। তাহলে আমাদের একদম প্রয়োগ লেখার স্ট্রাকচারটা কি? সবাই জানে যে আমাদের প্রয়োগ লেখার স্ট্রাকচারটা হচ্ছে, প্রথমে হচ্ছে প্রদত্ত। প্রদত্ততে কি আছে? আমি যা যা এখানে করেছি সেই জিনিসগুলো মেনশন করতে হবে। তাহলে কি করেছি আমি এখানে? এবিসিডি চতুর্ভুজটি ও কেন্দ্রীয় বৃত্তে পরিলিখিত। এবার 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 সব থেকে মেন কথা, যে এখানে এবি বাহুটা, বিসি বাহুটা, সিডি বাহুটা এবং এডি বাহুটা বৃত্তটাকে টাচ করেছে। তাহলে এবি বাহুটা বৃত্তটাকে যেই বিন্দুতে টাচ করেছে সেটাকে আমি পি নাম দিচ্ছি। বিসি বাহুটা বৃত্তটাকে যেই বিন্দুতে স্পর্শ করেছে তাকে আমি কিউ নাম দিচ্ছি। সিডি বাহুটা বৃত্তকে যেই বিন্দুতে স্পর্শ করেছে তাকে আমি আর নাম দিচ্ছি। এবং এডি বাহুটা বৃত্তকে যেই বিন্দুতে স্পর্শ করছে তাকে আমি এস নাম দিচ্ছি। তাহলে পি কিউ আর এস 4টে বিন্দু আমি পেয়ে গেছি এখানে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এখানে ধরি এবি বিসি সিডি আর ডিএ। এবি বিসি মানে এবি বিসি সিডি আর ডিএ, এই 4টে বাহু বৃত্তটাকে পি কিউ আর এস বিন্দুতে জলদি রেসপন্স করো বাবু স্পর্শ করেছে। তাহলে আমরা প্রদত্ত কিন্তু পুরোপুরি দেখিয়ে দিয়েছি, মানে যেটা অঙ্কন, যেটাকে আগে আমরা অঙ্কন বলতাম, যে ছবিটা আঁকছে কিভাবে, সেই জিনিসটা কিন্তু পুরোপুরি আমি প্রদত্ততে দেখিয়ে দিয়েছি। এবার কি প্রামাণ্য, মানে প্রমাণ করতে হবে কি প্রদত্তর পরে কি প্রামাণ্য, মানে যেটা প্রমাণ করতে হবে। তো প্রমাণ করতে হবে কি? এবি প্লাস সিডি ইকুয়ালস টু এডি প্লাস বিসি, বিপরীত বাহুর যোগফলটা সমান দেখাতে বলে। এবার প্রমাণটা করবো কিভাবে? দেখ, খুবই কিন্তু ইজি প্রমাণ। আমরা দেখ প্রত্যেকটা প্রয়োগ কোনো না কোনো একটা বা দুটো উপপাদ্যের যে স্টেটমেন্ট আছে, যে বৈশিষ্ট্য আছে, তার উপর ডিপেন্ড করে তৈরি হয়। মানে আমরা উপপাদ্যগুলো খুব ভালো করে পড়ি, তো ওই উপপাদ্যের সাহায্যগুলো নিয়ে কিন্তু প্রয়োগগুলো তৈরি হয়। কি দেখতে পাচ্ছি আমরা এখানে? আমরা দেখতে পাচ্ছি যে এটা যেহেতু বহিস্থ বিন্দু, তাহলে এই
এএস আর এপি এই দুটো কিন্তু হচ্ছে এই বৃত্তের উপরে এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক। তাহলে এ যদি একটা বহিস্থ বিন্দু হয়, তাহলে এপি আর এসটা হচ্ছে বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপরে অঙ্কিত স্পর্শক। আর বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপরে স্পর্শক যে দুটো আমরা অঙ্কন করতে পারি তাদের দৈর্ঘ্য সমান হয়। সবাই জানি এটা আমরা, যে আমরা যদি বহিস্থ বিন্দু থেকে একটা বৃত্তের উপরে কোনো স্পর্শক অঙ্কন করি, সেই স্পর্শক দুটো দৈর্ঘ্য অবশ্যই সমান। তাহলে এ বিন্দু থেকে বৃত্তটার উপরে আমি যদি স্পর্শক অঙ্কন করি এপি আর এস, তাহলে এপি আর এসটা কিন্তু অবশ্যই সমান। এটাকে 1 নম্বর নাম দিচ্ছি। সেম ভাবে আমি বি বিন্দুটা বহিস্থ বিন্দু, বি বিন্দু থেকে আমি কি বলতে পারছি, বি বিন্দু থেকে বলতে পারছি যে বি বিন্দু থেকে দুটো স্পর্শক অঙ্কন করা হয়েছে বিপি আর বিকিউ। এই বি বিন্দু থেকে যে বহিস্থ বিন্দু থেকে যে আমি দুটো স্পর্শক অঙ্কন করেছি বিপি আর বিকিউ, এদের দৈর্ঘ্যটা পুরোপুরি সমান। বহিস্থ বিন্দু থেকে কোন বৃত্তের উপরে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য অবশ্যই সমান। এটা আমরা প্রমাণ করে দেখিয়েছি। সেম ভাবে সি বিন্দু থেকে বহিস্থ বিন্দু থেকে আমি দুটো স্পর্শক অঙ্কন করছি বৃত্তের উপরে, কি কি, সি কিউ আর সি আর, বা সি আর ইকুয়ালস টু সিটি। ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা পুরোপুরি? ভেরি গুড, খুব ভালো কথা। লাস্টে আমাদের হচ্ছে বহিস্থ বিন্দু ডি থেকে দুটো স্পর্শক অঙ্কন করা হচ্ছে, কি জলদি বলো, ডি আর এবং ডিকিউ, সরি ডিএস, এক্সট্রিমলি সরি, ডি আর এবং ডিএস। তাহলে ডি বিন্দু থেকে বৃত্তের উপরে অঙ্কিত স্পর্শক দুটি কি, ডি আর ডিএস। তাহলে ডি বিন্দু থেকে বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের যোগফল কি, জলদি বলো, ফার্স্ট রেসপন্স করো, সমান। এবার তোকে দেখাতে বলেছে এবি প্লাস সিডি ইকুয়ালস টু বিসি প্লাস এ। ভালো করে শুনবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা এটা। ওকে ফাইন। এবার দেখ ভালো করে দেখ জিনিসটা একটু। আমি যদি এই পুরো চারটে ইকুয়েশনই 1, 2, 3 এবং 4 এই চারটে ইকুয়েশনকে যদি পুরোপুরি যোগ করে দিই, মানে বাঁ দিকের গুলোকে যোগ করলাম এবং ডান দিকের গুলোকে যোগ করলাম, তাহলে কি আসছে, এপি প্লাস বিপি, এপি প্লাস বিপি প্লাস সিআর প্লাস ডিআর। বাঁ দিকের চারটেকে যোগ করলাম, এবার ডান দিকের চারটেকে যোগ করব, এএস বিকিউ সিকিউ ডিএস। ঠিক আছে, ওকে। এবারে এপি প্লাস বিবি মানে কি হবে, এপি প্লাস বিবি মানে কি হবে, এবি হয়ে যাবে। সিআর প্লাস ডিআর মানে কি হয়ে যাবে, সিডি হয়ে যাবে। এএস প্লাস ডিএস মানে কি হয়ে যাবে, এডি হয়ে যাবে। আর বিকিউ প্লাস সিকিউ মানে কি হয়ে যাবে, বিকিউ প্লাস সিকিউ মানে কি হয়ে যাবে, বিসি হয়ে যাবে। তাহলে বিপরীত বাহুর যোগফল সমান হয়ে গেল তো। এবি প্লাস সিডি ইকুয়ালস টু এডি প্লাস বিসি দেখাবে বলেছিল, এটাই তো প্রমাণ করতে বলেছিল। তাহলে এই চারটে সমীকরণকে আমি যদি যোগ করে দিই, তাহলে আমি এবি প্লাস সিডি ইকুয়ালস টু এডি প্লাস বিসি প্রমাণ তো করে ফেলেছি। আই থিঙ্ক এখানেও সেভাবেই প্রমাণ করেছে, একদম সেভাবেই প্রমাণ করেছে, এখানে একদম গ্যারান্টি সহকারে সেভাবেই প্রমাণ করেছে। তাহলে এই প্রমাণটার মধ্যে কিচ্ছু ছিল না, খুবই ইজি একটা প্রমাণ। তাহলে এটার পেছনে আর সময় নষ্ট না করে আমরা একদম চুপচাপ এই যে প্রয়োগটা আছে পেজ নাম্বার 252 নম্বর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রয়োগ, আমি যে কি বলবো, খুবই গুরুত্বপূর্ণ প্রয়োগ। এবার এই প্রয়োগটা করার আগে একটা ছোট্ট আমি ডিসক্লেমার দিয়ে দিই। দুটো ত্রিভুজের, কি বললাম, দুটো ত্রিভুজ এ বি সি আর ডি ই এফ, এই দুটো ত্রিভুজের যদি দুটো করে কোণ সমান হয়ে যায়, মানে ওপরের কোণটা প্রথম ত্রিভুজের ওপরের কোণ আর সেকেন্ড ত্রিভুজের ওপরের কোণ, প্রথম ত্রিভুজের বাঁ দিকের কোণ আর সেকেন্ড ত্রিভুজের বাঁ দিকের কোণ, যদি দুটো করে কোণ যদি সমান হয়ে যায়, তাহলে এই দুটো ত্রিভুজকে আমি কি বলবো, সদৃশকোণী ত্রিভুজ বলে দেবো। তাহলে যদি দুটো ত্রিভুজের করসপন্ডিং যে অ্যাঙ্গেল গুলো আছে, মানে ওপরের কোণ দুটো সমান, পাশের কোণ দুটো সমান, যদি অ্যাটলিস্ট দুটো করে কোণ সমান হয়ে যায়, তাহলে আমরা সেই বৃত্ত দুটোকে কি বলবো, সদৃশকোণী ত্রিভুজ বলে দেবো। কারণ দুটো অ্যাঙ্গেল যদি সমান হয়ে যায়, তার মানে 3 নম্বর অ্যাঙ্গেলটা চোখ বন্ধ করে সমান হবে। বাবু এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান, দুটো ত্রিভুজের কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে চোখ বন্ধ করে লাস্ট যে কোণটা পড়ে আছে সেটাও সমান হবে। এই নিয়ে একদম বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই, ঠিক আছে, ওকে। এবার এই প্রমাণটাতে একবার আসা যাক যে কি বলছে এখানে। বলছে এটি বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি অঙ্কন করছি, মানে একটা আগে বলছে বৃত্তস্থ চতুর্ভুজ মানে কি, বৃত্তস্থ চতুর্ভুজ মানে হচ্ছে বৃত্তের ভেতরে চতুর্ভুজ, ঠিক আছে। তাহলে বৃত্তের ভেতরে এবিসিডি একটা চতুর্ভুজ অঙ্কন করেছে, ভালো কথা। বলছে বর্ধিত এবি ও সিডি বাহুদ্বয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো পি এ ইন্টু পিবি ইকুয়ালস টু পিসি ইন্টু পিডি। সবার আগে আমার মনে হয় ছবিটা থেকে বলাটাই বেটার। তাহলে বৃত্তের ভেতরে কি এবিসিডি চতুর্ভুজ আছে,
এবার এবি বাহুকে বর্ধিত করেছে, সিডি বাহুকে বর্ধিত করেছে। এবি বাহুর বর্ধিতাংশ এবং এই সিডি বাহুর বর্ধিতাংশ পরস্পরকে পি বিন্দুতে, কি বললাম, পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করছে। এটাও কোশ্চেনে বলে দিয়েছে। এবার তোকে এই পি এ, এই পি থেকে এর দূরত্ব মানে পি এ ইন্টু পি থেকে বি এর দূরত্ব মানে পিবি ইকুয়ালস টু পিডি ইন্টু পিসি দেখাতে বলেছে। তাহলে পি থেকে এর দূরত্ব পি এ ইন্টু পিবি ইকুয়ালস টু পিডি ইন্টু পিসি। এইটা আমাদের কিন্তু প্রমাণ করতে হচ্ছে। তাহলে পি এ ইন্টু পিবি ইকুয়ালস টু পিডি ইন্টু পিসি, এটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, ভেরি গুড। এবার প্রমাণ করব কিভাবে? দেখেই বুঝতে পারছি যে এখানে কিন্তু দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, একটা পি এ ডি, একটা যে পি বি সি। তাহলে পি এ ডি আমি এভাবে বলছি, পি এ ডি, এবং একটা হচ্ছে কি, জলদি বলো, পি বি সি। তাহলে পি এ ডি আর পি বি সি, এই দুটো ত্রিভুজ কিন্তু এখানে তৈরি হয়েছে। তাহলে এই দুটো ত্রিভুজের সাহায্যে কিন্তু আমি যাবতীয় কাজকর্মগুলো করবো। ঠিক আছে, এবার তাহলে প্রদত্ত লেখা হয়ে গেছে, প্রমাণ করতে হবে সেটাও লেখা হয়ে গেছে। এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এবিসিডি যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক। মানে এই যে দুখানা কোণ আছে ডি এ বি এবং ডি সি বি, তাহলে ডি এ বি এবং ডিসিবি এরা সম্পূরক, মানে এদের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে প্রথম যে লাইনটা লেখা আছে তোরা বুঝতে পারছিস যে কি লিখেছে এখানে, যে বিপরীত কোণগুলো সম্পূরক মানে হচ্ছে ডি এ বি এবং ডিসিবি, এই দুটো কোণের যোগফল হচ্ছে তোমার 180 ডিগ্রি। এই নিয়ে কোনো সন্দেহ নেই। ভেরি গুড, খুব ভালো কথা, কংগ্রেচুলেশনস। এবারে আবার আমরা দেখতে পাচ্ছি অদ্ভুত ভাবে যে এই কোণটার সাথে এই কোণটা যোগ করলে সেটাও 180 ডিগ্রি। মানে এই ডিসিবির সাথে বিসিপি যোগ করলে ওটা 180 ডিগ্রি হয়ে যায়। ডিসিবি এবং বিসিপি মানে এই কোণটা এবং এই কোণটা, এই দুখানা কোণ যোগ করলেও কিন্তু জলদি বলো 180 ডিগ্রি হয়ে যায়। তাহলে ডিসিবি আর বিসিপি এর যোগফলটা কি জলদি বলো 180 ডিগ্রি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার তাহলে ডিএবি প্লাস ডিসিবি এটাও 180 ডিগ্রি, ডিসিবি প্লাস বিসিপি এটাও কিন্তু 180 ডিগ্রি। তাহলে দুটো 180 ডিগ্রি তো ইকুয়াল হয়ে গেছে। মানে ডিএবি আর ডিসিবি, এটা ডিসিবি আর পিসিপি এর সাথে সমান তো। আরে বাবা, এটাও 180, এটা 180, তাহলে অ্যাঙ্গেল ডিএবি প্লাস অ্যাঙ্গেল ডিসিবি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডিসিবি প্লাস অ্যাঙ্গেল বিসিবি। ঠিক আছে, তাহলে এই দুটো আলটিমেটলি সমান না। এবার এই ডিসিবি আর ডিসিবি আমি কেটে দিতে পারি, অবশ্যই ডিসিবি অ্যাঙ্গেল দুটো কেটে যাবে। তাহলে অ্যাঙ্গেল ডিএবি এবং অ্যাঙ্গেল বিসিপি এরা দুজন সমান হয়ে গেছে। তাহলে এই ডিসিবি আর ডিসিবি কেটে গেল, তাহলে ডিএবি আর বিসিপি এই দুটো অ্যাঙ্গেলও কিন্তু সেম হয়ে গেল। কোন কোন অ্যাঙ্গেল গুলো? ডিএবি আর বিসিপি। বিসিপি মানে আমি যদি এখানে বলি ডিএবি মানে ডি, আচ্ছা ভাই, ডিএবি মানে তো অ্যাকচুয়ালি ডিএপি একই। তাহলে ডিএপি মানে এই অ্যাঙ্গেলটা এবং বিসিপি বিসিপি মানে এই অ্যাঙ্গেলটা সমান হয়ে গেল। তাহলে ডিএবি মানে পি, ডিএবি মানে যা, ডিএপি মানেও তাই। একটা কাজ করে এটাকে ইচ্ছা করে একটু আমি এভাবে আঁকি। ঠিক আছে, তাহলে তাহলে কোন দুখানা অ্যাঙ্গেল সমান হয়ে গেল ভালো করে দেখ, ব্যাপারটা বোঝার চেষ্টা করো, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা না। তাহলে এই ডিএবি অ্যাঙ্গেল মানে যা হবে, ডিএপি অ্যাঙ্গেল মানেও তাই হবে, একই অ্যাঙ্গেল। আর বিসিপি, তাহলে ডিএপি এবং বিসিপি এই দুটো অ্যাঙ্গেল কিন্তু সমান হবে। আর দুটো অ্যাঙ্গেল যদি আমি সমান দেখিয়ে দিতে পারি, তাহলে কিন্তু দুখানা ত্রিভুজ কি হয়ে যাবে, সদৃশকোণী হয়ে যাবে। এবার সবার আগে চলে যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গায়। তোরা দেখতেই পাচ্ছিস যে যে এই ডিপিএ মানে এই অ্যাঙ্গেলটা, ডিপিএ মানে এই অ্যাঙ্গেলটা ডিপিএ এই অ্যাঙ্গেলটা আর বিপিসি এই দুটো অ্যাঙ্গেল সমান না? আরে বাবা, ডিপিএ মানে এই অ্যাঙ্গেলটা আর বিপিসি এই অ্যাঙ্গেল দুটো সমান তো। আরে বাবা, ডিপিএ এটা মানেও এই অ্যাঙ্গেল আর বিপিসি এটা মানেও একই অ্যাঙ্গেল। তাহলে এই দুটো ত্রিভুজের এই বাঁ দিকের অ্যাঙ্গেল দুটো তো সমান হয়ে গেছিল। এবার এই ওপরে যে অ্যাঙ্গেল দুটো আছে ওই দুটো পুরোপুরি সমান দেখতে পেলাম না? জলদি রেসপন্স করো ফার্স্ট।
তাই তো? ব্যাপারটা ক্লিয়ার পুরোপুরি? তাহলে কি কি দেখতে পেলাম? যে পি এ ডি মানে এই অ্যাঙ্গেলটা, এবং পিসিবি মানে এই অ্যাঙ্গেলটা, বিসিপি। তাহলে পিএডি এবং বিসিপি মানে পিএডি অ্যাঙ্গেলটা এবং বিসিপি এই অ্যাঙ্গেলটা, এই দুখানা অ্যাঙ্গেল সমান হয়ে গেছে। আবার এই দুটো ত্রিভুজের একটা কোণ তো সেম কোণ, তাহলে এই দুখানা ত্রিভুজের আমি দুটো করে কোণ কিন্তু সমান দেখিয়ে দিয়েছি। তার মানে চোখ বন্ধ করে এই দুটো ত্রিভুজ সদৃশকোণী। এবার যেই মুহূর্তে দুটো ত্রিভুজ সদৃশকোণী হয়ে যায়, এদের বাহুর অনুপাতগুলো সমান হয়ে যায়। যেই মুহূর্তে দুখানা ত্রিভুজ সদৃশকোণী হয়ে যায়, এদের বাহুর অনুপাতগুলো সমান হয়ে যায়। মানে প্রথম ত্রিভুজের দুটো বাহু কি? পি এ আর পি ডি। সরি, প্রথম ত্রিভুজের দুখানা বাহু আমি কি নিচ্ছি? পি এ আর পিডি। তাহলে পি এ আর পিডি এদের অনুপাতটা দ্বিতীয় ত্রিভুজের কি কি জলদি বলো? পিসি আর পিবি এদের অনুপাতের সাথে সমান হয়ে যাবে। তাহলে যেহেতু এই দুখানা ত্রিভুজ সদৃশকোণী, তাহলে প্রথম ত্রিভুজের বাঁ দিকের বাহু এবং ডান দিকের বাহুর অনুপাত দ্বিতীয় ত্রিভুজের বাঁ দিকের বাহু এবং ডান দিকের বাহুর অনুপাতের সাথে সমান। প্রথম ত্রিভুজের বাঁ দিকের এবং ডান দিকের বাহুর অনুপাত দ্বিতীয় ত্রিভুজের বাঁ দিকের বাহু এবং ডান দিকের বাহুর অনুপাতের সাথে সমান। তাহলে পিএ বাই পিডি মানে প্রথম ত্রিভুজের বাঁ দিকের বাহু এবং ডান দিকের বাহুর অনুপাত দ্বিতীয় ত্রিভুজের বাঁ দিকের বাহু এবং ডান দিকের বাহুর অনুপাতের সাথে সমান। তাহলে পিএ বাই পিডি ইকুয়ালস টু পিসি বাই পিবি। তাহলে পিএ ইন্টু পিবি ইকুয়ালস টু পিসি ইন্টু পিডি হয়ে গেল। তাহলে কি বললাম? বারবার করে একটা কথাই বলছি, যে যেহেতু আমাদের দুখানা ত্রিভুজ সদৃশকোণী মানে এরা সদৃশ মানে প্রথম ত্রিভুজের দুটো বাহুর অনুপাত, মানে এখানে আমি বাঁ দিকের বাহু এবং ডান দিকের বাহুর অনুপাত নিয়েছি, সেটা দ্বিতীয় ত্রিভুজের বাঁ দিকের বাহু এবং ডান দিকের বাহুর অনুপাতের সাথে সমান। তাহলে পিএ বাই পিডি ইকুয়ালস টু পিবি পিসি বাই পিবি, কোনাকুনি গুণ করলে পিএ ইন্টু পিবি ইকুয়ালস টু পিসি ইন্টু পিডি। তাহলে যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল পুরোপুরি সেই কিন্তু প্রমাণটা আমাদের কমপ্লিট। তাহলে এখানে আমাদের কোন উপপাদ্যের সাহায্য লাগলো? যে একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক, এর সাহায্য নিয়েই কিন্তু আমরা পুরোপুরি কাজটা করলাম, এবং অবশ্যই সদৃশের সাহায্য আমাদের লেগেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার খুব ভালো করে একবার দেখ, এবার সব থেকে ইম্পর্টেন্ট প্রয়োগ, ভালো করে একবার দেখো। একটি বৃত্ত অঙ্কন করেছি যার ব্যাস এবি। একটা বৃত্ত এখানে অঙ্কন করা হয়েছে যার ব্যাসটা অবশ্যই এবি, ঠিক আছে? এবং কেন্দ্র ও, এবং এই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে ও। তাহলে একটা বৃত্ত অঙ্কন করেছে যার ব্যাসটা হচ্ছে এবি, এবং এই বৃত্তের কেন্দ্রটা কি বললাম? এই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে আমাদের ও। বৃত্তের উপরিস্থিত কোন বিন্দু পি থেকে এবি ব্যাসের ওপর একটি লম্ব অঙ্কন করলাম। তাহলে বৃত্তের ওপরে অবস্থিত একটা বিন্দু আছে পি, এই পি থেকে আমি এবি ব্যাসের ওপরে, এই এবি ব্যাসের ওপরে লম্ব অঙ্কন করলাম। বৃত্তের ওপরে কোন একটা বিন্দু আছে পি, এই পি থেকে আমি এবি ব্যাসের ওপরে লম্ব অঙ্কন করলাম, পি থেকে আমি এবি ব্যাসের ওপরে লম্ব অঙ্কন করলাম, ঠিক আছে? ভেরি খুব ভালো কথা। যা এবি কে এন বিন্দুতে ছেদ করলো। প্রমাণ করো পিবি স্কোয়ার ইকুয়ালস টু এবি ইন্টু বিএন। তাহলে বৃত্তের এবি একটা ব্যাস, আর পি হচ্ছে বৃত্তের উপরে একটা বিন্দু। এবার এই পি বিন্দু থেকে আমি এই এবি ব্যাসের উপরে লম্ব অঙ্কন করলাম। কি বললাম? পি বিন্দু থেকে আমি এবি ব্যাসের উপরে লম্ব অঙ্কন করলাম। এবার এই ব্যাসের যে প্রান্ত বিন্দুগুলো আছে এগুলোকে আমি জয়েন করে দিলাম পি এর সাথে। তো প্রমাণ করে দেখাতে বলেছে যে পিবি স্কোয়ার ইকুয়ালস টু এবি ইন্টু বিএন, মানে এই পিবি স্কোয়ার, সরি হ্যাঁ, এই পিবি মানে এই বাহুটার স্কোয়ার ইকুয়ালস টু এবি এটা ইন্টু বিএন, মানে এবি ইন্টু বিএন, এই দুটোকে গুণ করলে, এবি আর বিএন কে গুণ করলে ওটাই পিবি স্কোয়ারের সাথে সমান হয়ে যায়। মানে এবি আর বিএন কে গুণ করলে, এবি আর বিএন কে গুণ করলে, এবি আর বিএন কে গুণ করলে সেটা কার সাথে সমান হবে? সেটা পিবি স্কোয়ারের সাথে সমান হবে, ঠিক আছে? ওকে, এবার একটু ভালো করে যদি কেউ খেয়াল করে, এখানে খুবই ইম্পর্টেন্ট জায়গা, এখানে আমাদের চোখে দুখানা ত্রিভুজ পড়ছে। একটা হচ্ছে এ পি বি, সব থেকে বড় ত্রিভুজ, একটা হচ্ছে পি এন বি।
তাহলে এ পি বি এটা একটা আমাদের ত্রিভুজ, আর পি এন বি এটা হচ্ছে একটা আমাদের ত্রিভুজ। আমি যদি কোনোভাবে এই এপিবি আর এই পিএনবি এই দুখানা ত্রিভুজকে আমি যদি কোনোভাবে সদৃশ দেখিয়ে দিই, আমাদের কিন্তু প্রুফটা কমপ্লিট। এবার এই এপিবি ত্রিভুজের স্পেশালিটি কি পরে বলছি, আগে আমি এখন একদম সমস্ত স্টেপ বাই স্টেপে আসি। প্রদত্ত কি ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস পি বৃত্তের ওপরিস্থিত যে কোনো একটি বিন্দু এবং পিএনটা হচ্ছে এবির ওপরে লম্ব। প্রমাণ করতে কি হবে, পিবি স্কোয়ার ইকুয়ালস টু এবি ইন্টু বিএন, পিবি স্কোয়ার ইকুয়ালস টু এবি ইন্টু বিএন। ভেরি গুড, খুব ভালো কথা। এবার প্রমাণ আমি শুরু করছি। এখানে আমরা প্রত্যেকে জানি যে একটা বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ। তাহলে এখানে এ পি বি কি বললাম, এ পি বি একটা ত্রিভুজ এবং এই অর্ধবৃত্তস্থ কোণ, এই পিটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, আর এই অর্ধবৃত্তস্থ কোণ চোখ বন্ধ করে সমকোণ। আর সেম ভাবে এখানে পি এন বি কি বললাম, পি এন বি এখানেও এই এনটা সমকোণ না, তাই তো? আরে বাবা, পিএন তো এবির উপরে লম্ব, তাহলে এন কোণটা সমকোণ। তাহলে এ পি বি একটা অর্ধবৃত্তস্থ কোণ আছে সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ মানে সেটা সমকোণ। আর এই পি এন বি আছে, এই অ্যাঙ্গেলটা আছে, এটাও কিন্তু পুরোপুরি 90 ডিগ্রি, মানে এটা কি জলদি বলো, সমকোণ। এবার সবার আগে ভালো করে শোনো, তাই বলেছে। তাহলে এবি বৃত্তের ব্যাস, সুতরাং এপিবি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। এবার খুব ভালো করে শুন জিনিসটা, সমকোণী ত্রিভুজ এপিবি এর সমকৌণিক বিন্দু পি থেকে অতিভুজ এবির উপরে পিএন লম্ব, সেটা তো কোশ্চেন অলরেডি বলে দিয়েছে যে পি বিন্দু থেকে আমাদের এবির উপরে লম্ব অঙ্কন করেছি। এবার এবিটা হচ্ছে অতিভুজ, পি হচ্ছে সমকৌণিক বিন্দু, স্বাভাবিক এপিবির এবিটা হচ্ছে অতিভুজ আর পি হচ্ছে সমকৌণিক বিন্দু, তো পি থেকে এবির উপরে লম্ব অঙ্কন করা হয়েছে পিএন, তাই তো? এটা অলরেডি বলা আছে আমাদের, সমস্যা নেই কোনো। আচ্ছা, এবার 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 খুব ভালো করে শুনবি জিনিসটা আমি কি বলার চেষ্টা করছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। এবার আমরা আর কোন জিনিসটা এখানে পরিলক্ষিত করতে পারছি, সব থেকে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে যে যেহেতু 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 এই এপিবি আর এই এএনবি সরি পিএনবি, এপিবি আর এই পিএনবি এই দুটো ত্রিভুজে এই কোণ দুটো আমাদের সমকোণ, তো মানে এই দুখানা কোণ আমাদের সেম না? জলদি বলার চেষ্টা কর ফার্স্ট, এই দুটো কোণ আমাদের পুরোপুরি সেম তো? তাহলে এই এপিবি 90 ডিগ্রি, পিএনবি হচ্ছে আমাদের 90 ডিগ্রি, তাহলে এই দুখানা কোণ পুরোপুরি সেম। এছাড়াও আরো কোনো কোণ কি সেম আছে? হ্যাঁ, সেম আছে। তুই ভালো করে দেখ, এ বি পি, এ বি পি মানে এই কোণটা, এই কোণটা, পি বি এন মানে এই কোণটা সমান না? আরে বাবা, এ বি পি ওর যে এই কোণ, এ বি পিটা হচ্ছে কি জলদি বল, এই কোণটা, এই কোণটা। আর পি বি এনটা কি সেম কোণ তো? এ বি পি কোণ যেটা হচ্ছে এন বিপি বা পিবিএন একই তো কোণ। তাহলে এ বিপিটা হচ্ছে এ বিপি, অ্যাঙ্গেল এ বিপিটা হচ্ছে পিএবি ত্রিভুজের একটা কোণ এবং পিবিএনটা হচ্ছে পিএনবি ত্রিভুজের একটা কোণ। আরে বাবা, এই দুটো কোণ তো সেম কোণ। এই এ বিপিটা হচ্ছে বড় ত্রিভুজটার একটা কোণ, আবার সেই কোণটাই হচ্ছে ছোট ত্রিভুজের একটা কোণ। তাহলে আমি এই দুটো ত্রিভুজের মধ্যে 90 ডিগ্রি হয়ে গেছে, সমান হয়ে গেছে, এই কোণটা এবং এই কোণটা সমান, এবং আরো দুখানা কোণ আমি সমান দেখতে পেয়ে গেলাম। তাহলে মানে দুটো ত্রিভুজে, মানে আগেরটার মতন দুটো ত্রিভুজের যদি আমি দেখি যে দুটো করে কোণ, দুটো ত্রিভুজের আমি যদি দেখি যে দুটো করে কোণ সমান, তাহলে সেই দুখানা ত্রিভুজ কি হয়ে যায় জলদি বল, সদৃশকোণী ত্রিভুজ হয়ে যায়। আর যদি দুখানা ত্রিভুজ সদৃশকোণী হয়ে যায়, তাহলে অবশ্যই কি সেই দুখানা ত্রিভুজ কি জলদি বলো, সদৃশ। যদি আমাদের দুখানা ত্রিভুজ সদৃশকোণী হয়ে যায়, তাহলে সেই দুখানা ত্রিভুজ চোখ বন্ধ করে সদৃশ। তাহলে আমাদের এখানে কি হয়ে গেছে, যেহেতু এপিবি তে পি হচ্ছে সমকোণ 90 ডিগ্রি আর পিএনবি তে এন সমকোণ, তাহলে দুটো কোণ 90 ডিগ্রি সমান হয়ে গেছে। আর এই দুটো কোণ হচ্ছে একই কোণ, সেম কোণ, তাহলে এই দুখানা কোণ সমান হয়ে গেছে। তাহলে দুখানা ত্রিভুজ কি হয়ে গেল, সদৃশ হয়ে গেল। আর সদৃশ মানে কি, সদৃশ মানে হচ্ছে প্রথম ত্রিভুজের দুটো বাহুর অনুপাত দ্বিতীয় ত্রিভুজের দুটো বাহুর অনুপাতের সাথে সমান হয়ে যাবে। এবার খুব ভালো করে বোঝার চেষ্টা করো আমি কি বলছি এখানে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে? ওকে, ভেরি গুড। আচ্ছা আচ্ছা, আমি যদি ভূমি আর অতিভুজের অনুপাত নিই, সদৃশ মানে কি, সদৃশ মানে ভালো করে বলছি, সদৃশ মানে ভালো করে বলছি, আমি যদি প্রথম ত্রিভুজের ভূমি আর অতিভুজের অনুপাত নিই, এটা দ্বিতীয় ত্রিভুজের ভূমি
এবং অতিভুজের অনুপাতের সাথে সমান হয়ে যাবে। প্রথম ত্রিভুজের ভূমি পিবি, অতিভুজ কি এবি, তাহলে ভূমি এবং অতিভুজের অনুপাত। দ্বিতীয় ত্রিভুজের ভূমি এনবি, অতিভুজ পিবি, ভূমি আর অতিভুজের অনুপাতের সাথে সমান হয়, তাই তো? সদৃশ তো। তাহলে প্রথম ত্রিভুজের ভূমি আর অতিভুজের অনুপাত, দ্বিতীয় ত্রিভুজের ভূমি আর অতিভুজের অনুপাতের সাথে জলদি বলো সমান। তাহলে কোনাকুনি গুণ করলে কি হচ্ছে বাবু, জলদি বল। পিবি স্কোয়ার ইকুয়ালস টু এবি ইন্টু এনবি। ভাই প্রমাণ হয়ে গেল। এটাই তো আমাকে প্রমাণ করতে বলেছিল রে বাবু। তাহলে প্রথম ত্রিভুজের দুটো সমকোণী ত্রিভুজ সদৃশ এবং প্রথম ত্রিভুজের ভূমি এবং অতিভুজের অনুপাত দ্বিতীয় সমকোণী ত্রিভুজের ভূমি আর অতিভুজের অনুপাতের সাথে সমান। তাহলে যেই আমি করে দিলাম, তাই জন্য পিবি আর পিবি গুণ হয়ে গিয়ে পিবি স্কোয়ার ইকুয়ালস টু এবি ইন্টু বি। তাহলে এইটাই আমাকে প্রমাণ করতে বলেছিল, একদম সিম্পল জিনিস, এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল। তাহলে আজকের দিনের জন্য এই তিনখানা উপপাদ্য আমার মনে হয় যে খুব 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 গুরুত্বপূর্ণ। আগের দিন অলরেডি আমি একটু উপপাদ্য করে দিয়েছি, তাহলে আজকের তিনটে উপপাদ্য কিন্তু সেই লেভেলের ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। তাহলে গুপ্তধন সিরিজের যা যা আমি মানে সবই উপপাদ্য বলছি, যা যা প্রয়োগ আমি সাজেশন দিয়েছিলাম সমস্ত প্রয়োগ কিন্তু আমি ধীরে 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 করে দিচ্ছি। 11খানা প্রয়োগ দিয়েছিলাম, 10টা না 11টা প্রয়োগ দিয়েছিলাম, তোমরা 4টে প্রয়োগ কিন্তু পুরোপুরি করানো হয়ে গেল, এখনো 6টা প্রয়োগ বাকি। তো তোদের যদি ডিমান্ড থাকে যে হ্যাঁ আমি বাদবাকি প্রয়োগগুলো করব, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানা যে স্যার আপনি বাদবাকি প্রয়োগগুলো করিয়ে দিন, আমি 4টে প্রয়োগ বুঝতে পেরেছি, বাদবাকি প্রয়োগগুলো কিন্তু অবশ্যই করিয়ে দিন। তাহলে সেই বুঝে আমরা কিন্তু বাদবাকি প্রয়োগগুলো করাবো এবং অবশ্যই স্টুডেন্টরা যা ডিমান্ড করবে সেই ডিমান্ড আমরা কোনো অ্যাঙ্গেল দিয়ে ফেলবো না, তোরা চিন্তা করিস না। সবাইকে অল দ্য বেস্ট, ফাটি অঙ্ক করো অবশ্যই। কিন্তু এখন শুধুমাত্র এটা ম্যাথামেটিক্সের চ্যানেল না, এখানে বায়োলজি মানে লাইফ সায়েন্স পুরোপুরি ঢুকে গেছে। তাহলে মানে লাইফ সায়েন্স মানে জীবন বিজ্ঞান এবং ম্যাথামেটিক্স দুটোতেই কিন্তু ফাটাতে হবে। দুটো ক্লাসই কিন্তু খুব 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 ভালো করে কর। সবাইকে অল দ্য বেস্ট, ফাটি অঙ্ক করো। আবার দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।